আজ থেকে প্রায় 14 কোটি বছর আগে এই পৃথিবীতে না ছিল কোনো মানচিত্র, না ছিল মানুষের তৈরি কোনো সীমানা। আজ আমরা যে ভারতকে চিনি, যার উত্তরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হিমালয় পর্বত এবং দক্ষিণে আছড়ে পড়েছে ভারত মহাসাগরের ঢেউ। কিন্তু মজার বিষয় কি জানেন? এই বিশাল ভূখণ্ড কিন্তু চিরকাল এখানে ছিল না। আপনি জানলে অবাক হবেন, একসময় ভারত এশিয়ার অংশই ছিল না। আজ থেকে প্রায় 14 কোটি বছর আগে ভারত ছিল আন্টার্কটিকার পাশে পড়ে থাকা একটি বিচ্ছিন্ন দ্বীপ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, যে বরফে ঢাকা আন্টার্কটিকাকে আজ আমরা চিনি, ভারত একসময় তারই এক টুকরো অংশ ছিল। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এই বিশাল ভারতের জন্ম কিভাবে হলো? কিভাবে আন্টার্কটিকার কোল ছেড়ে একটা ভূখণ্ড হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এশিয়ার সাথে যুক্ত হলো? নমস্কার বন্ধুরা, আমি উত্তম। আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা কোনো রূপকথা নয়, বরং বিজ্ঞান এবং ইতিহাসের এমন এক মহাকাব্যিক যাত্রায় যাব যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। আজ আমরা জানব আমাদের এই প্রিয় ভারতবর্ষের জন্মের আসল ইতিহাস। তাহলে চলুন আমরা সময়ের চাকা ঘুরিয়ে চলে যাই আজ থেকে প্রায় 25 কোটি বছর আগে, ডাইনোসরদের যুগেরও আগে, সেই সময় যাকে বিজ্ঞানীরা বলেন পার্মিয়ান যুগ। আজ আমরা যদি পৃথিবীর মানচিত্র দেখি, আমরা দেখতে পাই 7টি আলাদা মহাদেশ এবং বিশাল সব মহাসাগর। কিন্তু সেই সুদূর অতীতে পৃথিবীর চেহারা কিন্তু মোটেও এমনটা ছিল না। আপনি যদি তখন মহাকাশ থেকে পৃথিবীকে দেখতেন, আপনি অবাক হয়ে যেতেন। কারণ পৃথিবীতে আলাদা কোনো এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকা ছিল না। পৃথিবীর সমস্ত স্থলভাগ একসাথে জুড়ে ছিল একটি মাত্র বিশাল দানবীয় মহাদেশ হিসাবে। বিজ্ঞানীরা এই আদিম মেগা মহাদেশের কি নাম দিয়েছিলেন জানেন? প্যানজিয়া। গ্রিক শব্দ প্যানজিয়ার অর্থ হলো সমগ্র পৃথিবী। আর এই বিশাল স্থলভাগকে ঘিরে রেখেছিল একটিমাত্র আদিম এবং অনন্ত মহাসাগর, যার নাম ছিল প্যানথালাসা। তাহলে ভাবুন, কোনো সীমানা নেই, কোনো ভাগ নেই, পুরো পৃথিবী যেন ছিল এক সুতোয় বাঁধা। কিন্তু প্রকৃতি কখনো এক জায়গায় স্থির থাকে না। আমাদের পৃথিবীর ঠিক ভেতরে মাটির বহু গভীরে চলছিল একটি উত্তপ্ত খেলা। পৃথিবীর কেন্দ্রস্থলে প্রচণ্ড তাপের কারণে ম্যান্টল স্তরের লাভার এক বিশাল স্রোত তৈরি হয়, যাকে বলা হয় কনভেকশন কারেন্ট। এই লাভা স্রোতের ধাক্কায় পৃথিবীর উপরের শক্ত টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করতে শুরু করে। আর এই শক্তির আঘাতেই আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে, জুরাসিক যুগের শুরুতে, এই বিশাল মেগা মহাদেশ প্যানজিয়ার বুকে প্রথম ফাটল ধরে। প্রচণ্ড শব্দে প্যানজিয়া দুভাগে ভেঙে যায়। উত্তরে যে বিশাল অংশটি আলাদা হয়ে গেল, তার নাম দেওয়া হলো লরেশিয়া, যা থেকে আজকের উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া তৈরি হয়েছে। এবং দক্ষিণে যে অংশটি পড়ে রইল, তার নাম দেওয়া হলো গন্ডোয়ানা ল্যান্ড। আমাদের আজকের গল্পের যে নায়ক, অর্থাৎ আমাদের এই ভারতবর্ষ, সে কিন্তু তখন এই উত্তর এশিয়ার অংশ ছিল না। ভারত তখন জন্মসূত্রে ছিল গন্ডোয়ানা ল্যান্ডের বাসিন্দা। এই গন্ডোয়ানা ল্যান্ডের ভেতরে একসাথে জুড়ে ছিল আজকের দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মাদাগাস্কার, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া এবং আমাদের এই ভারতীয় ভূখণ্ড। অর্থাৎ আজকের ভারতের মাটি একসময় জুড়ে ছিল আফ্রিকার পাঁজরে এবং আন্টার্কটিকার বরফ শীতল কোলের সাথে। দিন বদলে গেল, যুগ বদলে গেল। সময়টা এবার আজ থেকে প্রায় 14 কোটি বছর আগে, ক্রিটেসিয়াস যুগ। গন্ডোয়ানা ল্যান্ডের ভেতরে এবার ফাটল ধরতে শুরু করলো। পৃথিবীর ভেতরে একটা বিশাল লাভার প্লুম, যাকে বিজ্ঞানীরা ইউনিয়ন হটস্পট বলেন, সেটি গন্ডোয়ানা ল্যান্ডের ঠিক নিচে সক্রিয় হয়ে উঠল এবং এর প্রচণ্ড তাপে দাউ দাউ করে ফুটতে থাকা লাভা উপরের দিকে ধাক্কা মারতে লাগলো। আর সেই ধাক্কায় দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা একদিকে চলে গেল, অস্ট্রেলিয়া অন্যদিকে চলে গেল, আর ভারত, মাদাগাস্কার এবং আন্টার্কটিকার জোটটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আজ থেকে ঠিক 9 কোটি বছর আগে ভারত এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। সে মাদাগাস্কারের হাত ছেড়ে দিয়ে সম্পূর্ণ একা হয়ে গেল। ভারত তখন চারিদিকে সমুদ্রে ঘেরা একটি বিশাল চারকোনা দ্বীপ। কিন্তু সে স্থির হয়ে বসে রইল না। এক অজানা আকর্ষণে, এক অদ্ভুত মহাজাগতিক টানে
এই ভারতীয় প্লেটটি উত্তর দিকে ছুটতে শুরু করলো। বিজ্ঞানীরা যখন এই ঘটনার উপরে গবেষণা করলেন, তখন তারা রীতিমতো স্তম্ভিত হয়ে গেছেন। টেকটনিক প্লেটের ইতিহাসে ভারতের প্লেটের এই গতি ছিল এক অবিশ্বাস্য রেকর্ড। সাধারণত পৃথিবীর টেকটনিক প্লেটগুলো বছরে মাত্র 2 থেকে 4 সেন্টিমিটার গতিতে নড়ে, ঠিক আমাদের হাতের নখ যেভাবে বাড়ে ততটা ধীর গতিতে। কিন্তু মাদাগাস্কার থেকে আলাদা হওয়ার পর ভারতের প্লেটের গতি হঠাৎ করেই এক অলৌকিক উপায়ে বেড়ে গেল। এটি বছরে প্রায় 15 থেকে 20 সেন্টিমিটার গতিতে উত্তর দিকে এগোতে শুরু করলো। ভূবিজ্ঞানীদের ভাষায় এটি ছিল টেকটনিক প্লেটের রকেট স্পিড। এখন একটা প্রশ্ন আসে, কেন এর গতি এত বেশি ছিল? বিজ্ঞানীরা মনে করেন ভারতীয় প্লেটটি অন্যান্য প্লেটের চেয়ে ওজনে অনেক হালকা এবং পাতলা ছিল, যার ফলে পৃথিবীর ভেতরের লাভা স্রোত একে অতি দ্রুত ঠেলে নিয়ে যাচ্ছিল। কিন্তু ভারতের এই উত্তরমুখী যাত্রার পথ মোটেও সহজ ছিল না। ভারতের সামনে তখন বাধা হয়ে দাঁড়িয়েছিল এক বিশাল ও গভীর সমুদ্র, যার নাম ছিল টেথিস সাগর। এই টেথিস সাগরের ওপারেই পাহারা দিচ্ছিল দানবীয় ইউরেশিয়ান প্লেট, অর্থাৎ আজকের এশিয়া মহাদেশ। ভারত যত উত্তর দিকে এগোচ্ছিল, টেথিস সাগরের আয়তন তত কমছিল। ভারতের প্লেটের অগ্রভাগের মাটি টেথিস সাগরের নিচে ঢুকে যেতে শুরু করলো, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সাবডাকশন। আর ঠিক এই কারণেই সাগরের তলদেশে থাকা শত শত আগ্নেয়গিরি জেগে উঠল। ভারত যখন সমুদ্রের বুক চিরে এগিয়ে যাচ্ছে, তখন তার চারপাশের আকাশ ঢেকে যাচ্ছে আগ্নেয়গিরির কালো ধোঁয়ায়। সমুদ্রের জল ফুটছে লাভার গরমে এবং চারিদিকে আছড়ে পড়ছে একের পর এক ভয়ঙ্কর সুনামি। কোটি কোটি বছর ধরে চলা এই মহাযাত্রায় ভারত প্রায় 5000 কিলোমিটার পথ পাড়ি দিল। আর এই দীর্ঘ যাত্রাপথেই ভারত যখন সেই রেইউনিয়ন হটস্পট অর্থাৎ লাভা উৎসটির ওপরে দিয়ে যাচ্ছিল। এই রেইউনিয়ন হটস্পট কি, সেটা আমরা ভিডিওর আগে আরও ডিটেলসে আলোচনা করব। সেই রেইউনিয়ন হটস্পট অর্থাৎ লাভা উৎসটির উপর দিয়ে যাচ্ছিল, তখন ভারতের পশ্চিম প্রান্তে অর্থাৎ আজকের মহারাষ্ট্রের বুকে এক ভয়ঙ্কর অগ্নুৎপাত ঘটে। লক্ষ লক্ষ বছর ধরে সেই ফাটল থেকে বের হওয়া লাভা জমে তৈরি করল দাক্ষিণাত্যের মালভূমি, যাকে আমরা বলি ডেকান ট্র্যাপ। ভারত তখনও কিন্তু এশিয়ার সাথে যুক্ত হয়নি, সে তখনও সমুদ্রের বুকে এক যাযাবর দ্বীপ। কিন্তু তার শরীরে ততক্ষণে নদী, সমভূমি এবং পাহাড় তৈরি হতে শুরু করেছে। ভারতের এই রকেট গতিতে ছুটে চলা এবার এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগোচ্ছে, কারণ তার সামনেই অপেক্ষা করছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিধ্বংসী হেড অন কলিশন, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ। কার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ? চলুন এখন সেটাই জানি পরবর্তী অধ্যায়ে। অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্তটি এলো। ভারতীয় প্লেটের উত্তর সীমানা সজোরে গিয়ে ধাক্কা মারল ইউরেশিয়ান প্লেটের বুকে। পৃথিবীর ইতিহাসে একে বলা হয় দ্য গ্রেট কলিশন, অর্থাৎ মহাজাগতিক সংঘর্ষ। কিন্তু দুটো গাড়ির মুখোমুখি ধাক্কা লাগলে যা হয়, মহাদেশের ধাক্কায় কিন্তু তেমনটা হয় না। এই ধাক্কা ছিল এক অন্তহীন প্রক্রিয়া, যা লক্ষ লক্ষ বছর ধরে চলতে থাকে। যখন এই দুটি প্লেট পরস্পরের গায়ে আছড়ে পড়ল, তখন এক অদ্ভুত ভূবৈজ্ঞানিক জটিলতা তৈরি হলো। সাধারণত সমুদ্রের প্লেট ভারী হলে তা অন্য প্লেটের নিচে ঢুকে গিয়ে গলে যায়, কিন্তু এখানে দুটো প্লেটই ছিল কন্টিনেন্টাল প্লেট, অর্থাৎ মহাদেশীয় ভূখণ্ড। এদের কারোরই ঘনত্ব এতটা বেশি ছিল না যে তারা সহজে মাটির নিচে ডাইভ দেবে। কেউ কাউকে জায়গা ছাড়তে রাজি নয়। ভারত এশিয়াকে উত্তর দিকে ঠেলছে, আর এশিয়া ভারতকে দক্ষিণ দিকে ঠেলছে। এখন একটা প্রশ্ন আসে, তাহলে এই দুই দানবের মাঝখানে থাকা সেই টেথিস সাগরের কি হলো? দুই দিক থেকে আসা প্রচণ্ড চাপের কারণে টেথিস সাগরের জল দুই পাশে ছিটকে সরে যেতে লাগলো। সমুদ্রটা আস্তে আস্তে শুকিয়ে বিলীন হয়ে গেল। কিন্তু সাগরের তলদেশে কোটি কোটি বছর ধরে জমা হওয়া পলি, নরম কাদা, চুন এবং সামুদ্রিক প্রাণীর হাড়, সেগুলো কোথায় যাবে? চাপ যখন চরমে পৌঁছালো, তখন সেই নরম পলিমাটি এবং পাথরগুলো দুই প্লেটের মাঝখানে চূর্ণ বিচূর্ণ হয়ে উপরের দিকে ভাঁজ খেয়ে উঠতে শুরু করলো। কোটি কোটি টন সামুদ্রিক পলি এবং ইউরেশিয়ার শক্ত গ্রানাইট পাথর প্রচণ্ড চাপে কুঁচকে কুঁচকে আকাশের দিকে মাথা তুলতে লাগলো। আর এভাবেই টেথিস সাগরের কবরখানার উপরে জন্ম নিল
পৃথিবীর সবচেয়ে তরুণ, সবচেয়ে জীবন্ত এবং সবচেয়ে উঁচু পর্বতমালা হিমালয়। কিন্তু এখন যে তথ্যটি আপনাদেরকে বলবো, এই তথ্যটি শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৪৮ মিটার উঁচুতে যে মাউন্ট এভারেস্টের চূড়া দেখি, সেখানে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। কোটি কোটি বছর আগে সেই জায়গাটি ছিল এক অন্ধকার উষ্ণ সমুদ্রের তলদেশ। আজকেও যদি আপনি হিমালয়ের দুর্গম উপত্যকায় অথবা নেপালের কালীগণ্ডকী নদীর তীরে যান, আপনি সেখানে এখনও এক ধরনের কালো গোল পাথর পাবেন, যাকে বলা হয় শালগ্রাম শিলা। এই পাথরগুলো আসলে আর কিছুই নয়, কোটি কোটি বছর আগের টেথিস সাগরের অ্যানোমাইট নামক প্রাচীন সামুদ্রিক জীবের জীবাশ্ম। হিমালয়ের চূড়াতেও চুনাপাথর আর সামুদ্রিক ঝিনুকের অংশ আজও পাওয়া যায়, যা প্রমাণ করে আজকের এই গিরিরাজ একসময় সমুদ্রের নিচে ঘুমিয়েছিল। এই সংঘর্ষ শুধু হিমালয় তৈরি করেই ক্ষান্ত হয়নি। ভারতের এই প্রচণ্ড ধাক্কায় ইউরেশিয়ান প্লেটের পিছন অংশটি, অর্থাৎ আজকের তিব্বত ভূখণ্ডটি, বেলুনের মতো উপরে ফুলে ওঠে এবং সৃষ্টি করে পৃথিবীর সবচেয়ে উঁচু এবং বিশাল মালভূমি, তিব্বত মালভূমি, যাকে আমরা বলি পৃথিবীর ছাদ। ভারতের এই আগ্রাসী ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে এশিয়া মহাদেশের প্রায় 25 লাখ বর্গ কিলোমিটার এলাকা দুমড়ে মুচড়ে যায়। আর এই বিশাল উলটপালটের কারণে পুরো পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়া চিরতরে বদলে যায়। তবে মনে রাখবেন, এই সংঘর্ষ কিন্তু 5 কোটি বছর আগে হয়েই শেষ হয়ে যায়নি। এই যুদ্ধ আজও চলছে। ভারতীয় প্লেটটি এখনও তার পুরনো স্বভাব ছাড়েনি। সে এখনও প্রতি বছর প্রায় 5 সেন্টিমিটার গতিতে এশিয়ার বুক চিরে এখনও ভেতরের দিকে ঢোকার চেষ্টা করে চলেছে। আর এই কারণেই হিমালয় পর্বতমালা এখনও প্রতি বছর প্রায় 5 মিলিমিটার করে উঁচু হচ্ছে। আর ঠিক এই কারণেই আমাদের এই ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে হিমালয়ের আশেপাশে অঞ্চলে এত ঘন ঘন ভূমিকম্প হয়। মাটির নিচে আটকে থাকা সেই কোটি কোটি বছরের পুরনো শক্তি যখনই একটু নড়ে চড়ে ওঠে, তখনই কেঁপে ওঠে নেপাল, ভারত এবং বাংলাদেশের মতো দেশগুলো। ভারতভূমি এভাবেই তার শরীরকে এশিয়ার সাথে স্থায়ীভাবে জুড়ে দিল। কিন্তু এই জন্মের গল্প এখানেই শেষ নয়। হিমালয় তো তৈরি হলো, কিন্তু এই রুক্ষ পাথুরে পাহাড় এবং মাটিকে কিভাবে একটা সুজলা সফলা শস্য শ্যামলা দেশে রূপান্তরিত করল প্রকৃতি, কিভাবে জন্ম নিল গঙ্গা যমুনার মতো পবিত্র নদীগুলি, চলুন এখন সেটাই জানি পরবর্তী অংশে। ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সেই মহাজাগতিক ধাক্কায় হিমালয় তো আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে গেল, কিন্তু তখনও আমাদের এই চেনা রূপসী ভারতের জন্ম সম্পূর্ণ হয়নি। 5 কোটি বছর আগে সেই ভারত ছিল এক রুক্ষ পাথুরে এবং বৈরী অঞ্চলে। উত্তরে শুধু বিশাল পাথরের পাহাড় এবং তার ঠিক নিচে, অর্থাৎ আজকের উত্তর ভারতে যেখানে অবস্থিত, সেখানে তৈরি হয়েছিল এক বিশাল হাজার হাজার কিলোমিটারের দীর্ঘ খাত। বিজ্ঞানীরা এর নাম দিয়েছিলেন ফোর্ট ডিপ। সহজ ভাষায় বলতে গেলে, হিমালয় যখন উপরে উঠল, তখন তার ওজনের চাপে তার ঠিক সামনের জমিটা মাটির নিচে দেবে গিয়ে এক বিশাল শূন্য খাদের সৃষ্টি করেছিল। এই খাতটি এতটাই গভীর ছিল যে সেখানে আজকের আস্ত একটা পর্বতমালা লুকিয়ে রাখা সম্ভব ছিল। তাহলে এই রুক্ষ পাহাড় এবং বিশাল গভীর গর্ত থেকে কিভাবে আজকের সুজলা সফলা শস্য শ্যামলা ভারতবর্ষ তৈরি হলো? প্রকৃতি এবার তার দ্বিতীয় অলৌকিক খেলা শুরু করলো। আর এই খেলার প্রধান কারিগর ছিল নদী এবং জলবায়ু। হিমালয় পর্বতমালা এত উঁচুতে উঠে গিয়েছিল যে তার চূড়াগুলো আকাশের মেঘকে ভেদ করে উপরে চলে যায়। এর ফলে উত্তরে সাইবেরিয়া থেকে আসা হাড় কাঁপানো মেরু বাতাস হিমালয়ের দেওয়ালে ধাক্কা খেয়ে আটকে গেল। এই বিশাল পর্বতমালা যদি না থাকতো, তবে আজকের পুরো ভারত, যেমন পাকিস্তান এবং বাংলাদেশ, হয়তো মঙ্গোলিয়া বা সাইবেরিয়ার মতো এক বরফ শীতল মরুভূমি হয়ে থাকতো। আমরা আজ যে আরামদায়ক মৌসুমি জলবায়ু উপভোগ করি, তা কেবলই হিমালয়ের অবদান। আকাশ ছোঁয়া উচ্চতার কারণে হিমালয়ের চূড়াগুলোতে কোটি কোটি টন বরফ জমতে শুরু করলো। তৈরি হলো পৃথিবীর বৃহত্তম সব হিমবাহ। এবং এই বরফ গলা জল থেকে জন্ম নিল 3টি প্রধান এবং মহাজাগতিক নদী, সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। এই নদীগুলি যখন পাহাড়ের উপর থেকে তীব্র গতিতে নিচের দিকে নামতে শুরু করলো,
তখন তাদের স্রোতের তোরে হিমালয়ের নরম পলিমাটি, গ্রানাইট পাথর এবং খনিজ পদার্থ ক্ষয়ে যেতে লাগলো। ফলে লক্ষ লক্ষ বছর ধরে এই নদীগুলো কোটি কোটি টন উর্বর পলি, বালি এবং কাদামাটি পাহাড় থেকে বয়ে এনে সেই যে হিমালয়ের পাদদেশে বিশাল গর্তটি ছিল তার মধ্যে জমা করতে লাগলো। ঠিক যেভাবে রাজমিস্ত্রি কোনো গর্ত বুঝিয়ে সমতল মেঝো তৈরি করে, ঠিক একইভাবে গঙ্গা, সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদী তাদের পলিমাটি দিয়ে সেই দানবীয় খাতটি ধীরে ধীরে ভরাট করে ফেলল। আর ঠিক এভাবেই জন্ম নিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উর্বর এবং সবচেয়ে বড় সমভূমি অঞ্চল, যাকে আমরা বলি ইন্দো গাঙ্গেয় সমভূমি। এই পলিমাটি ছিল এক জাদুকরী উপাদান। এতে ছিল হিমালয়ের বুক থেকে নিয়ে আসা প্রচুর পরিমাণে ফসফেট, পটাশিয়াম এবং প্রাকৃতিক খনিজ। এই উর্বর সমতল ভূমি তৈরি হওয়ার কারণেই ভারতের এই অংশটি কৃষিকাজের জন্য পৃথিবীর এক স্বর্গরাজ্য হয়ে উঠল। এই মাটি এতটাই উর্বর ছিল যে এখানে সামান্য পরিশ্রমে প্রচুর ফসল ফলানো সম্ভব হতো, যা পরবর্তীতে মানুষের স্থায়ীভাবে বসবাসের পথ খুলে দেয়। একদিকে যখন উত্তর ভারত পলির চাদরে ঢাকা পড়েছে, ঠিক তখনই ভারতের দক্ষিণ ভাগে চলছিল আর এক রূপান্তর। মনে আছে পার্ট 2 এর সেই রেইউনিয়ন হটস্পটের কথা বলেছিলাম? চলুন এখন সেটাই একটু ডিটেলসে বুঝি। ভারত যখন তার উপর দিয়ে যাচ্ছিল, তখন যে লাভা বের হচ্ছিল সেটা ঠান্ডা হয়ে তৈরি করেছিল দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান ট্র্যাপ। লক্ষ লক্ষ বছর ধরে রোদ, ঝড় আর বৃষ্টিতে সেই প্রাচীন লাভা পাথর ক্ষয়ে তৈরি হলো এক বিশেষ ধরনের কালো মাটি, যাকে আমরা বলি রেগর অর্থাৎ কৃষি মৃত্তিকা। এই কালো মাটি তুলো এবং অন্যান্য মূল্যবান ফসলের জন্য অত্যন্ত উপযোগী। একই সাথে এই প্রাচীন পাথুরে মালভূমির নিচে জমা হয়ে রইল কোটি কোটি টন কয়লা, লোহা, সোনা এবং মূল্যবান সব খনিজ সম্পদ। প্রকৃতি যেন অত্যন্ত নিখুঁত এক পরিকল্পনার মাধ্যমে ভারতকে নিজের হাতে সাজাচ্ছিল। উত্তরে হিমালয়কে বানিয়ে দিল এক অভেদ্য প্রাকৃতিক প্রাচীর, যা বাইরের শত্রুকে আক্রমণ এবং সাইবেরিয়ার ঠান্ডা থেকে ভারতকে রক্ষা করবে। মাঝখানে নদী আর পলিমাটি দিয়ে বানিয়ে দিল শস্য ভাণ্ডার, যা কোটি কোটি মানুষের পেট ভরাবে। আর দক্ষিণে রেখে দিল বিশাল সব খনিজের ভাণ্ডার, যা সভ্যতার চাকা সচল রাখবে। 3 দিক থেকে সমুদ্র আর উত্তরে হিমালয়। ভারতভূমি এবার একটা সম্পূর্ণ ভৌগোলিক দুর্গে রূপান্তরিত হলো। একটি ভূখণ্ড হিসাবে ভারতের শরীর এবার পুরোপুরি প্রস্তুত। আন্টার্কটিকার এক টুকরো বরফ শীতল জমি থেকে শুরু হওয়া সেই যাত্রা আজ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র এবং এক অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। কত মহাদেশ ভাঙল, কত সমুদ্র হারিয়ে গেল, কিন্তু ভারতের এই মাটি কোটি কোটি বছরের ইতিহাস বুকে নিয়ে আজও অটল। ভৌগোলিক ধাক্কা থেকে শুরু করে ইতিহাসের হাজারো আক্রমণ সবকিছু সহ্য করে এই ভারতভূমি আমাদের অন্ন দিয়েছে, আশ্রয় দিয়েছে। তাই যখনই আমরা ভারতের মানচিত্রের দিকে তাকাবো, আমাদের মনে রাখা উচিত এটা কেবল কাগজে আঁকা কোনো সীমানা নয়, এটি পৃথিবীর বুকে কোটি কোটি বছরের এক মহাজাগতিক অলৌকিকতার জীবন্ত রূপ। তাহলে কেমন লাগলো ভারতের জন্মের এই ইতিহাস? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন সব আরও রহস্য জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বলুন জয় হিন্দ।